আচ্ছা, শখের শখ কি? সারিকা এবং শখ আমরা তো সাধারণত দেখি হচ্ছে ছেলে মেয়ের জুটি হয়, কিন্তু এখন কি বুঝে শাকিব খান আমাদের একমাত্র সুপারস্টার, সে যদি অফার করে তার সাথে কাজ করার মানে ইচ্ছে আছে? এটা কেন ছেলেদের ক্ষেত্রে হয় অলওয়েজ না, সব বলো? ছেলেদের ক্ষেত্রে কি হয় এটা আসলে? ডেফিনেটলি। যখন হাজবেন্ডের সাথে ঝগড়া হয় তখন আসলে শখ কি করে, এটা একটু জানতে চাই। আর নায়িকারা যেটা হয় যে স্লিভলেস ব্লাউজ পরে একটা জর্জেটের বা শিফনের শাড়ি পরে। সো ভাইরালের পেছনে আসলে আমরা না ছুটি, ভাইরালটা আসলে লং লাস্টিং কিছু না। শরীফুল রাজ, ভেরি গুড অ্যাক্টর। পরিমণি। সপ্তাহ ঘুরে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলা টিভির নিয়মিত আয়োজন অল টাইম ব্রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানে। তো দর্শক, যথারীতি আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি। আর ডেফিনেটলি আজও আমি আপনাদের জন্য আপনাদের খুব পছন্দের একজন, আমি যদি বলি শখের একজন অভিনেত্রীকে নিয়ে হাজির হয়েছি, যিনি আসলে একাধারে একজন মডেল, একজন অভিনেত্রী, একজন অসাধারণ নৃত্যশিল্পী। কিন্তু বর্তমান সময়টাতে তার পর্দার উপস্থিতি কিছুটা কম, আমরা তাকে সবসময় মিস করি। সো আজ আমাদের এই তারায় তারায় অনুষ্ঠানের মাধ্যমে কেন আমরা তাকে মিস করছি সেটাই জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি আনিকা কবির শখ। অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। লুক হুজ টকিং। আচ্ছা, এই যে শখ সবার এত ভালো লাগার, এত ভালোবাসার, এবং যেমনটা আমি বলছিলাম যে থাকে না কিছু অভিনেত্রী, কিছু মডেল যাদেরকে দেখলেই ভালো লাগে, সেই মানুষটা পর্দায় এত জনপ্রিয়তা, এত ব্যস্ততা, ব্যাক টু ব্যাক নতুন নতুন সব বিজ্ঞাপনে যার উপস্থিতি, সেই মানুষটাকে হঠাৎ করে আমরা এখন কম দেখতে পাচ্ছি। রিজনটা কি? না, অ্যাকচুয়ালি এখন কম দেখতে পাওয়া না, লাস্ট 2 ইয়ার্স ব্যাক আমাকে সবাই কম দেখেছে। এখন আমি আবার রেগুলার কাজ করছি আলহামদুলিল্লাহ। বাট এর আগে যে কারণে আমার ব্রেকটা নেওয়া ছিল এটা মোটামুটি এখন সবাই জানে, আমার পার্সোনাল কারণে, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটা আমি আসলে একটা ব্রেক নিয়েছিলাম। অ্যান্ড সবকিছুর পর ওই আমার নিজের ফ্যামিলিকে টাইম দিয়ে, বেবিকে টাইম দিয়ে এখন আবারও নতুন করে কাজ করছি। আর এটা অনেক দিন হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন অনেক কাজ করছি। হ্যাঁ, মানে So, মাঝখানে যেটা ছিল একদমই অনুপস্থিত ছিলে, সেই জায়গাটা পেরিয়ে এসে কাজ শুরু করেছো অলরেডি। তো মোটামুটি বোঝা গেল যে পারিবারিক ব্যস্ততাটাই এবং নিজেকে সময় দেয়া, বেবিকে সময় দেয়া, সব কিছু মিলিয়ে ওটা একটা রিজন ছিল। তোমার কি মনে হয় যে এই যে একটা লং টাইম গ্যাপ বা একটা সার্টিন পিরিয়ড, যে সময়টাতে আসলে সবাই তাদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং কিভাবে নিজেকে আরও বেশি হাইলাইট করতে হবে, ঠিক ওই সময়টাতে যে ক্যারিয়ারের পিক টাইমে যে নিজেকে ব্যস্ততা থেকে সরিয়ে নেওয়া, এটার মানে কোনো ব্যাড ইম্প্যাক্ট কি তোমার ক্যারিয়ারে পড়তে পারে বা পড়েছে? না, ডেফিনেটলি না। এখানে সবার সাথে আমারটা আমি এক করব না, সবার ব্যাপারটা আলাদা। কারণ আমি সবার মতো আসলে প্রপার এই যে, বা আমি বলবো যে ম্যাচিওর হয়ে আসলে আমি মিডিয়াতে কাজ করিনি। আমি আসলে অনেক ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ একদম করছি। ইয়াং এজে? আমি একদম বলবো ইয়াং টিন কি, আমি যখন ছিলে। স্কুল গোয়িং অলরেডি, মানে আমি তখন ক্লাস 8-এ পড়ি, এরকম টাইম থেকে আমি কাজ করছি টুকটুক করে। তুমি যদি এর আগে থেকেও আপু দেখো, আমি কিন্তু শিশু শিল্পী হিসেবেও টেলিভিশনে কাজ করেছি। তো আমার হিসাবটা আদার্সের থেকে একটু ডিফারেন্ট। আর আমি এত ইয়াং এজে আসলে সেলিব্রিটির এই খেতাবটা পেয়ে গিয়েছি। তো অন্যদের যেই জিনিসটা অনেক স্ট্রাগল করে, অনেক কিছু মেনটেন করে জিনিসটা অ্যাচিভ করতে হয়েছে, ওটা আমি আলহামদুলিল্লাহ সবার ব্লেসিংস, তোমাদের সবার ভালোবাসা, সাপোর্টে অনেক আগেই পেয়ে গিয়েছি। মানে ক্যারিয়ারের শুরুতেই তোমাকে আসলে স্ট্রাগল করতে হয়নি? এক্স্যাক্টলি, মানে সবকিছু আমি অলওয়েজ বলি যে আমি অনেক ব্লেসড। আমার আসলে মিডিয়াতে কাজ করার ওভাবে কোনো প্ল্যানও ছিল না যে আমি মিডিয়াতে আসব, কাজ করব, আমাকে সবাই চিনবে, জানবে। আমার ইচ্ছাটা ছিল টোটালি আলাদা। আমার বাবার ইচ্ছা ছিল আমি ডক্টর হব, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স ম্যাক্সিমামই ডক্টর, ইঞ্জিনিয়ার। অ্যান্ড আমি ছোটবেলা থেকে সব মেয়েদেরই হয় না যে নাচ, সাজুগুজু, এগুলোর দিকে একটু ফ্যাসিনেটেড বেশি থাকে। তো ওই জায়গাটা থেকে আমিও নাচ করতাম, আমার মনে হয় এই ফ্যাসিনেশন ছিল। ব্যাপারটাতে আন্টিরও আগ্রহ খুব ছিল, তাই না? নাচের ব্যাপারে ছিল আগ্রহ। বাবার যেমন ইচ্ছে ছিল গান, আর বাবা সবসময় চাইতো যে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স, মানে আমার কাজিনরা, আমার ফুফাতো ভাই বোনেরা সবাই ডক্টর, তো আমি ডক্টর হই। বাট ইটস রিয়েলি আনফর্চুনেট, আমি আসলে একদম ওই সেক্টরটাতেই যাইনি।
যেটা বলছিলাম যে সবার সাথে আমার ব্যাপারটা একটু আলাদা, সবাই অনেক স্ট্রাগল করেছে, আমি একদমই স্ট্রাগল করিনি। আমি প্রি প্ল্যান ছাড়াই আল্লাহ আমাকে এত বড় একটা গিফট দিয়ে দিয়েছে। আর আমার কাছে যেটা মনে হয় যে আমি আজকে দর্শকদের জন্য শখ, তারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে। আমার মনে প্রাণে বিশ্বাস ছিল যে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ব্রেকের পরেও ভালোবাসবে, ব্রেক না নিলেও ভালোবাসবে। আর যেহেতু আমার ক্যারিয়ারটা অনেক লম্বা, আমি ছোটবেলা থেকে কাজ করছি, আহ, সব সব সময়টা কিন্তু আমি আমার কাজের পিছনেই দিয়েছি। মানুষের পার্সোনাল লাইফ বলেও একটা জিনিস থাকে, সো আমি আমার পার্সোনালি একটুখানি ব্রেক নিয়েছি। আমার মনে হয়নি যে এটা আমার জন্য খুব বেশি হ্যাম্পার্ড বা খুব খারাপ কিছু হয়েছে। আমি বলবো এটা আমার জন্য আরো প্লাস হয়েছে যে আমি আমার পার্সোনাল লাইফটাকে গুছিয়ে সুন্দরভাবে আবার নতুন করে কাজ করতে পারছি। তো ডেফিনেটলি এটা আমার কাছে যেমন অ্যাডভান্টেজ, আমার অডিয়েন্সরাও আমাকে খুবই নাইসলি অ্যাকসেপ্ট করে নিয়েছে। যতটা আমি চিন্তা করেছিলাম তার থেকেও বেশি। আর কাজ তো আলহামদুলিল্লাহ অনেকই ভালো করছি। এই যে বললে যে তুমি তোমার সময়টাকে আসলে যেভাবেই থাকো না কেন, কাজের ব্যস্ততায় বা ফ্যামিলির সাথে তুমি কিন্তু এনজয় করেছো, সেটা তোমার কথাতেই বোঝা যাচ্ছে। আমরা এই সময়টাতে অনেকেই দেখি খুব ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে? প্রেগনেন্সির সময়টাতে কিন্তু একটা ডিপ্রেশন পিরিয়ডও থাকে, আগে অথবা পরে। তো আমার কাছে ভালো লাগছে যে অ্যাটলিস্ট ওই জিনিসটা নিশ্চয়ই তোমার মধ্যে কখনো মানে জেঁকে বসেনি, যেটা আমাদের পার্সোনাল লাইফ অ্যান্ড আমাদের ক্যারিয়ার দুটোর জন্যই আসলে খুবই ক্ষতিকারক হয়। কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমার চেয়ে অন্য কেউ এগিয়ে যাচ্ছে, আহ, বা এই সময়টাতে একটু অস্থির সময় আমরা দেখতে পাচ্ছি, সবাই অনেক রিলস করছে, ভিডিও করছে, টিকটক করছে, আহ, এবং কেউ হয়তো আজকে মডেলিং করছে, কালকে হয়তো নাচ করছে, পরশু হয়তো সে মানে অভিনয়ে চলে গেল, অ্যান্ড কোনো না কোনোভাবে নিজেকে ফোকাস করা, ওই জিনিসটা কি মাথায় কখনো পোক করে যে আই হ্যাভ টু ডু দ্যাট, আই হ্যাভ টু ডু দিস? না, ডেফিনেটলি একদমই না। কারণ ফার্স্ট অফ অল আমি একটু ভেঙেই বলি, আই এম ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড গার্ল। সেকেন্ড অফ অল আমার বেসটা অনেক স্ট্রং, আই নো আমি কোত্থেকে বিলং করি, অ্যান্ড এক্সপিরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে। তো আমার ক্যারিয়ারের যে লম্বা একটা এক্সপিরিয়েন্স, ছোট থেকে আমি কাজ করছি, শিখেছি, শিখছি, দেখে দেখে এখনো প্রচুর শিখেছি। হ্যাঁ, দেখে দেখে শিখেছি, এখনো শিখছি। আমার নাচের একটা আলাদা স্কিল আছে, যেহেতু আমার ক্লাসিক্যাল ড্যান্সার, ওখানে আমার অ্যাক্টিংয়ে অনেক হেল্প হয়েছে। সো এখন তুমি যেটা বললে যে অস্থিরতার একটা সময় যাচ্ছে, সবাই আসলে আমি বলবো এখনকার সবাই অনেক বেশি কনফিউজ, দে ডোন্ট নো হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট, রাইট? সো এই জিনিসটার জন্য হয় কি যে নিজেরা যেমন কনফিউজড হয়ে যাই, খুব অল্প সময়ের জন্য ফোকাসড হলেও খুব তাড়াতাড়ি ফল ডাউন হয়ে যায়। আমি ওগুলো একদমই না, কারণ আই নো মাই বেস অ্যান্ড আমি আমার জায়গাটা অলরেডি ক্রিয়েট করেছি, আমার ক্রিয়েট করার কিছু নেই। আমার এখন যেটা করতে হয় যে আমি যেই শখ, যে জায়গাটা বিলং করি, এটা আমার ধরে রাখাটা। যে কারণে আমি সবসময় কোয়ালিটিতে বিলিভ করি, নট কোয়ান্টিটি। আমার দরকার নেই অনেক বেশি কাজ করা, পিপল নো মি, তারা জানে আমি একজন নৃত্যশিল্পী। অ্যান্ড আমি খুব কনফিডেন্টলি বলে না যে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমি অনেক ভালো নৃত্যশিল্পী, আমি অনেক ভালো নাচ করি। মানে মোর দেন আমাকে যদি কেউ বলে যে তুমি কোনটা পিক করবে, যে তুমি ভালো অ্যাক্টিং করো নাকি, আমি এটা কনফিডেন্টলি বলতে পারবো আমি অনেক ভালো নাচ করি। অ্যাক্টিং আমি এখনো শিখছি, আমি ট্রাই করছি বেস্ট করার। আর হ্যাঁ, মানে টিকটক এটা ওইটা এগুলা নিয়ে একদমই কখনো মনে হয়নি যে আমার থেকে কেউ এগিয়ে যাচ্ছে। কারণ কি সবাই তো, এটা একটা ফ্লো, রাইট? আমাদের সিনিয়ররাও ছিল, তারাও আমাদেরকে যেমন জায়গা করে দিয়েছে, আমাদের জুনিয়র যারা আছে তাদেরকেও আমাদের জায়গা করে দিতে হবে। এটা আসলেই কিন্তু সিস্টেম, জায়গা না করে দিলে হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরও একটা জিনিস বিলিভ করি যে কারো জায়গা কেউ কখনো নিয়ে নিতে পারে না। যার যার জায়গায় শেষে স্থান করে যদি তার জায়গাটা স্ট্রং থাকে, ডেফিনেটলি তখন তাই আসলে না? কনফিউজড হতে হয় অ্যান্ড না। আমি আসলে অলওয়েজ একটা এক্সাম্পল দিই সাদিয়া ইসলাম মুয়াপুকে, মানে শি ইজ মাই আইকন। আমি অলওয়েজ বলি মুয়াপুর জায়গাটা, যেমন মুয়াপু খুবই কম কাজ করে, বাট মুয়াপু কিন্তু মুয়াপুই রয়ে গিয়েছে। আমি তাকে ফলো করি, জানি না, আমি মানে পজিটিভটা নেওয়ার চেষ্টা করি, ডেফিনেটলি তার জায়গা অনেক উপরে, বাট ট্রাই করি যে বেটার কিছু করার, অনেক বেশি কাজ না করে নিজেকে নষ্ট করে না ফেলার থেকে বেছে বেছে ভালো কাজ করার। অবশ্যই। এবং এই জন্য আমার মনে হয় যে মানে গ্যাপ আমরা যতই বলি না কেন, আনিকা কবির শখ সেই শখের জায়গাটাতেই আছে। এবং বিজ্ঞাপনে তোমার যে অ্যাচিভমেন্ট, যে ভালো ভালো ব্র্যান্ডের সাথে তোমার কাজ করা হয়েছে, অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার পুরো বাংলাদেশের মানুষ তোমাকে যতটা পেয়েছে,
সেটাও কিন্তু আসলে অ্যাচিভমেন্ট। এই বিষয়গুলো কিন্তু থেকে যায় আসলে বছরের পর বছর। প্রত্যেকটাই আমাদের কাজের রিকগনিশন। সো আই থিঙ্ক সেই জায়গা থেকে কনফিউজড হওয়ার কিছু নাই। আমার মনে হয় অনেকেই ক্লিয়ার হয়েছেন, কারণ এই প্রশ্নটা সবারই থাকে যে কেন গ্যাপ, কি কারণে গ্যাপ নিয়েছে, গ্যাপ নেওয়ার পরে আসলে তার মধ্যে কি কাজ করছে। তো আমরা চাই যে আমাদের যারা ভালো আর্টিস্ট আছে তারা যেন এতটাই কনফিডেন্ট থাকে। এবারে একটু তোমার কাজ নিয়ে কথা বলি। অনেক নাটকে তোমাকে আমরা দেখেছি, কিন্তু চলচ্চিত্রে জাস্ট দুটো, রাইট? তোমার কি মনে হয় যে চলচ্চিত্রে আবার কামব্যাক করব আর কেন সেই সময়টা দুটো করা হলো? এটা আসলে সবারই কোয়েশ্চেন, আর আমি মোটামুটি বলেছিও কিছু ইন্টারভিউজে যে আমার আসলে ক্যারিয়ারের শুরুর দিকেই অনেক বিগ একটা অপরচুনিটি আমি পেয়ে গিয়েছি সাকিব খানের সাথে, আমাদের সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে একটা কাজ করার ফিল্মের। তো ওই ফিল্মের ডিসিশনটা আসলে আমার কোনো কিছু না বুঝেই করা। মানে হয় না যে আমি জাস্ট আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, আমি মডেলিং করছি, নাচ করছি, ওই সময় একটা মুভির অফার এসছে। আমার আশপাশ থেকে আমার কলিগসরা আমাকে বলছিল যে শখ ইউ শুড ডু দিস, মানে তোমার এটা করা উচিত, এরকম বিগ অপরচুনিটি তো আসলে সবাই পায় না। সো আমার কাছে মনে হয়েছে ওকে ফাইন, তাহলে একটা করেই ফেলি। বাট থাকে না যে বড় পর্দায় কাজ করার ইন্টারেস্ট ওরকম কিন্তু ছিল না আমার, কারণ ওই টাইমটাতে এখন যেমন অনেক ভালো কাজ হচ্ছে বড় পর্দায়, ওই সময় কিন্তু তেমন একটা ভালো কাজ হতো না। আই এম সরি, মানে এটা খুবই একটা বাস্তব সময়ের মধ্যে দিয়ে কিন্তু তোমার চলচ্চিত্রটা এসেছিল। যদিও তোমার চলচ্চিত্রের মধ্যে আমার চলন না, আমার মুভিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এন্ড দর্শক আমাকে অ্যাজ থাকে না যে ছোট পর্দা থেকে কেউ বড় পর্দায় ডেবিউ করলে তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটু কম থাকে, বাট আলহামদুলিল্লাহ আমাকে সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আই থিংক সবাই তখন চেয়েছিল যে শখ বড় পর্দাতে কন্টিনিউ করি। এক্স্যাক্টলি, আমার কাছে অনেক মুভিরও অফার এসেছিল, বাট আমি তখন ইন্টারেস্টেড ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আরেকটু আমার মডেলিং এর সেক্টরটাকে আরেকটু ভালো করে স্ট্রং করি, এখানে ভালো করে কাজ করি, অ্যান্ড দেন আমি নাটকটা করি, ওই জায়গাটা আমার একটুখানি প্রপারলি একটু স্ট্রং হোক, তারপর আস্তে আস্তে আমি বড় পর্দায় অভিষেক করি। এই এখন তো শখ যথেষ্ট ম্যাচিউর এবং ভালো মন্দ সবকিছুই বোঝার মতন অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন কি বুঝে শাকিব খান আমাদের একমাত্র সুপারস্টার, সে যদি অফার করে তার সাথে কাজ করার মানে ইচ্ছে আছে, মানে বড় পর্দায় কামব্যাক করবে? ডেফিনেটলি করব, কিন্তু তার আগে আমি গল্প আর ডিরেক্টরটা দেখবো। মানে এমন না যে আমার কাছে মুভির অফার আসছে না বা আসেনি, এখনো আসছে, বাট আমি আসলে ওয়েট করছি যে ভালো একটা গল্প, ভালো একটা ডিরেক্টর। হয়েছে কি আপু, মানে কাজ করলে তো আসলে এভরিডে কাজ করা যায়, বাট যেহেতু আমি আজকে শখ, আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসা দিয়ে একটা জায়গায় আমাকে এনেছে, সো আমারও তো কিছু দায়িত্ব আছে, রাইট? তো আমার কাছে মনে হয় না যে রেগুলার কাজের জন্য কাজ করা দরকার, টাকা আর্ন করা দরকার। ডেফিনেটলি এটা আমার এখন প্রফেশন, যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি, নট নেসেসারি আমার এভরিডে কাজ করে টাকা আর্ন করতে হবে, যেই কাজ আসবে সেই কাজই করতে হবে। একটু বেছে কোয়ালিটিফুল কিছু কাজ করি, যেন আমার অনেক কাজ না করলেও একটা কাজই আমার পুরো একটা ইয়ারের জন্য ইনাফ হয়ে যায়, দর্শকের মনে দাগ কেটে যায়। তো আমি অলওয়েজ কোয়ালিটিটা একটু মেনটেন করি। দ্যাটস ওয়াই আমি চাই যে একটুখানি বুঝে শুনে, আমি যেহেতু এত লম্বা একটা গ্যাপ দিয়েছি আর এখন এত ভালো মুভি হচ্ছে, সো ভালোর থেকে ভালো যদি না করতে পারি, ওরকম নামের কাজ করে আসলে কোনো লাভ নেই, রাইট? আসলে দীর্ঘদিন কাজ করার পরে নিজেরও কাজের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায় যে যেন তেন কাজ চাইলেই করা যায়। শখের রাগ আসলে কেমন? আমার রাগ একটা সময় অনেক বেশি ছিল, আমি কথায় কথায় রেগে যেতাম। এখন অনেক আমি ঠান্ডা হয়ে গিয়েছি, মানে হয় না যে ম্যাচুরিটির সাথে আসলে মানুষের চেঞ্জেস আসে, সো ওইটাই। মানে নিজেকে কন্ট্রোল করার একটা সাহস, শক্তি দুটোই আসে, আবার পাশাপাশি বোঝা যায় যে না, আগে অনেক আননেসেসারি ঝগড়া করতাম বা রাগ করতাম, তাই না? না, আমি আসলে ঝগড়া কখনোই করতাম না। আগে আমার থাকে না যে মানে শর্ট টেম্পার যেটাকে বলে, যে ঠুসঠাস রাগ হয়ে যেতাম আমি, কেউ কিছু বললো সাথে সাথে হয়তো রিয়্যাক্ট করতাম যে হ্যাঁ কেন এটা এরকম। আর একটা ব্যাপারে এটা সবসময় আমার এখনো রাগ হয়, সেটা হচ্ছে আমি মিথ্যাটা আসলে সহ্য করতে পারি না। মানে সেটা আমার খুব কাছের মানুষের কাছ থেকে আমি যদি কখনো দেখি যে আমার খুব কাছের কেউ আমার সাথে মিথ্যা কথা বলছে, ওটা আমি একদমই নিতে পারি না। আসলে তাদের কাছ থেকে তো আমাদের কখনো ওই মানে মানে কি বলবো, একটা
এক্সপেকটেশনটা থাকে না যে ওই মানুষটা আমার সাথে মিথ্যা বলতে পারে, তো তখন ওটা খুবই ডেফিনেটলি মন খারাপ হওয়ার মতো। কিন্তু হাজবেন্ডের সাথে তো ঝগড়া হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই থাকে, কারণ পারিবারিক একটা খুনসুটি তো আমাদের সব সময় থাকে, যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়া খুনসুটি দুটোই থাকবে। তো যখন হাজবেন্ডের সাথে ঝগড়া হয় তখন আসলে শখ কি করে, এটা একটু জানতে চাই। না, আমাদের আসলে ঝগড়া হয়ই না বলতে গেলে, সত্যি কথা। মানে এখানে মানুষ ভাববে যে ভালোবাসা কম, না মানে আলহামদুলিল্লাহ আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং। যেটা হয় যে আমি অনেক সময় রাগ করলে উল্টা আমাকে সব সময় মানে মানানোর চেষ্টা, বা আমি যেন রাগ না করি আমাকে হাসানোর চেষ্টা, এগুলা করতেই থাকে আর কি। তো আমাদের মধ্যে ঝগড়া, যদি ঝগড়া না হয় না, যে জাস্ট একটু কথা কাটাকাটি, এর থেকে বেশি আমাদের ঝগড়া পর্যায়ে কখনোই যায়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের মতো ঝগড়াঝাটি করার নিয়ম তো এখন নাই, বাট এই যে আন্ডারস্ট্যান্ডিং এর একটু মানে যদি বোঝাপড়ায় অমিল হয় তখনই তো বিষয়টা হয় যে একটু হয়তো অভিমান করে থাকা, একটু হয়তো কম কথা বলা, তখন সে কিন্তু বুঝে নেয় যে না, আই ডিড সামথিং রং। আমি বলবো আমার থেকে বেশি ভালো আমাকে বোঝে, দ্যাটস ওয়াই আমাদের মধ্যে কোনো ঝামেলাই হয় না। আর আমি যতটুকু বলে আগে বলো জন, এটা কেন ছেলেদের ক্ষেত্রে হয় অলওয়েজ বলো? সব ছেলেদের ক্ষেত্রে কি হয় এটা? আসলে ডেফিনেটলি মানে যারা চায় যে না আমার ওয়াইফকে খুশি রাখতে হবে, আমার মানে সংসারের মধ্যে একটা সুন্দর পরিবেশ রাখতে হবে, আই থিঙ্ক সেক্ষেত্রে ছেলেরা কম্প্রোমাইজ করতে অলওয়েজ রেডি থাকে যে ওকে চলো সরি বলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সরি ভালো। দীর্ঘদিনের পরিচয় ছিল যতটুকু আমরা জানি। দীর্ঘদিনের পরিচয় যেটা বলতে কি, ওর সাথে আমার ক্যারিয়ারের শুরুর দিকে একবার দেখা হয়েছিল একটা ফটোশুটে, এরপর আর একদমই দেখা হয়নি। বাট ডেস্টিনি আবার তোমাদেরকে মিলিয়ে দিয়েছে। এটা আসলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এটা লাভ ম্যারেজ না। এটা সবাই অনেকেই মনে করে যে এটা হয়তো আমাদের লাভ ম্যারেজ, বাট না, এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, তাহলে এটা মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেল, কারণ অনেকেই কিন্তু এটাই ভাবতো, ইনফ্যাক্ট আমি নিজেও এটাই ভাবতাম। না না। ওকে, মাতৃত্বকে কতটা উপভোগ করছো? আই এম ভেরি মাচ এনজয়িং। এনজয় না করার কিছু নেই, মানে আমার কাছে ভালো লাগে যে যে আমার এখন মা ছাড়াও আমার আরেকটা মেয়ে আছে যে আমারও লুক আফটার করে, কারণ আমার মেয়ে তো এখন অলরেডি 3 ইয়ার্স ওল্ড, ও এখন বুঝে। সো দেখা যায় সেও এখন আমার লুক আফটার করে। আমি তো লুক আফটার করি, আগে তো আমার মা শুধু আমার লুক আফটার করতো। এখন যেটা হয় যে একটু দেরি হলে সেই নিজে থেকে আমাকে কাজে থাকলে আমাকে কল করবে যে মাম্মা ওয়্যার আর ইউ। ও সো সুইট। এরকমই ব্যাপারগুলো। মাদারহুড আসলে সব জায়গা থেকেই তুমি অনেক বেশি প্যাম্পার্ড হও। হ্যাঁ, আমি অনেক বেশি প্যাম্পার্ড হই, অ্যান্ড মাদারহুডের ব্যাপারটা আসলে অনেক বেশি ডিফারেন্ট আপু। এটা আসলে ওয়ার্ডে এক্সপ্রেস করাটা ডিফিকাল্ট। এটা মানে যিনি মা হবে, যিনি মা হয় সেই এটাকে মানে রিয়ালাইজ করতে পারে যে মাদারহুড আসলে জিনিসটা কি। রাইট, এবং ওখানে আসলে দুনিয়ার সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় এই একটা জায়গা থেকে। আবারও কাজের প্রসঙ্গে ফিরতে চাই, নাচে আমরা শখকে আরও একটু নিয়মিত কবে থেকে দেখতে পাবো? নাচে আমি কিন্তু রেগুলারই আপু। যেটা হতো কি যে আগে টিভি চ্যানেলসগুলোতে অনেক বেশি নাচের প্রোগ্রাম হতো, যেমন এমনও গিয়েছে যে আমরা আগে ঈদে একসাথে একদিনে আমরা 3টা চ্যানেলে নাচের জন্য শুট করেছি, ব্যাক টু ব্যাক। একটা ছিল তাই না, ঈদে নাচের প্রোগ্রাম থাকবে। ওই শুটগুলোতে কিন্তু আমার তোমার সাথে রেগুলার দেখা হতো, তুমি হোস্ট থাকতে কোনো না কোনো ভাবে। সো এখন দেখো, এখন কিন্তু নাচের প্রোগ্রাম অনেক কমে আসছে। ইনফ্যাক্ট আমি বোধহয় নাচের প্রোগ্রাম বিটিভি ছাড়া তেমন আর কোথাও হয়ই না। আর মাঝখানে যেমন আমাদের দেশেরও সবকিছু মিলে একটা পরিবর্তন এসছে। সো এখন যেমন আবার লাস্ট ডিসেম্বর থেকে আমাদের নাচের প্রোগ্রামগুলো হচ্ছে টিভি চ্যানেলসে না, মানে স্টেজ শোজ আমরা যেগুলো করি, স্টেজের শোজগুলো হচ্ছে একটু রেগুলার হচ্ছে, মানে আস্তে আস্তে আস্তে, আগের মতো না। সো ওইভাবে আসলে স্টেজ পারফরমেন্সগুলো করা হচ্ছে, বাট থাকে না যে যেই প্রোগ্রামগুলোতে আসলে মানুষদের সাথে কমিউনিকেট করা হতো টিভি চ্যানেলের মাধ্যমে, মানুষের রেগুলার দেখতো, ওই জিনিসটা করা হচ্ছে না। বাট আমি পার্সোনালি এখন যে জিনিস একটা করছি, আমি ট্রাই করছি যে মাঝখানে যেমন একটা আমার ডান্সের ভিডিও অনেক ভাইরাল হয়ে গেল, আমি
ট্রাই করছি যে আমার ফ্রি টাইমগুলোতে আমি টুকটাক এরকম কন্টেন্ট ক্রিয়েট করে একটু আপলোড করলে সবাই একটু অ্যাটাচ থাকলো আমার সাথে, যে হ্যাঁ আমি এখন আবার রেগুলার নতুন নতুন এক্সপেরিমেন্টও করা পসিবল হয়। আচ্ছা, যেহেতু নাচের প্রসঙ্গই আসলো, ক্লাসিক্যাল ডান্সার হলেও মডার্ন ডান্সের প্রতি তোমার ঝোঁকটা কেমন? মডার্ন, এটা আমার অনেক বড় একটা প্লাস যে আমি ক্লাসিক্যাল ডান্সের সাথে সাথেই মডার্ন ডান্সও করতে পারি। মানে আমাকে দেখলে ইউজুয়ালি কেউ বোঝে না যে আমি কি আসলে হিপ হপ ডান্সার নাকি আমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডান্সার। যারা না জানে, আমি আমার বেসিকটা কিন্তু একদম ক্লাসিক্যালের। যেমন আমি শিশু একাডেমির কোর্স ফার্স্টে কচি কাচার কোর্স কমপ্লিট করেছি। মানে আমার নাচের ক্যারিয়ারটা অনেক লম্বা। শিশু একাডেমির কোর্স কমপ্লিট করেছি, বাফার কোর্স কমপ্লিট করেছি। হ্যাঁ, আমি ক্লাসিক্যালের মধ্যে আমি ওডিসি করেছি, কথক করেছি, ভরতনাট্যম করেছি, মণিপুরি করেছি। সো সবকিছুর পরেও আমাদের যেটা হয় কি যে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন চয়েস থাকে। যেমন আমরা স্টেজ শোতে লাস্ট একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা পারফর্ম করলাম, ওখানে দেশ নিয়ে আমাদের পারফর্ম করতে হয়েছে। ওখানে কাইন্ড অফ আমরা ফিউশন অ্যান্ড ক্লাসিক্যাল মিক্স করেছি, যেহেতু এটা একটা দেশের গানের উপর ছিল। 31st প্রোগ্রামে আবার অনেকে প্রেফার করে যে আমরা একটু হিপ হপ টাইপের করব। আবারও দেখা যায় যে সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স আসছে, ওখানে একটু রোম্যান্টিক ফিউশন কেউ ডিমান্ড করে। সো আসলে সব টাইপের ডান্সই করা হয়। ঝোঁক কেমন বলতে গেলে কাজের প্রতি, আসলে যে কোনো কাজের প্রতি ভালোবাসা আমার অনেক বেশি, আর নাচ তো আমার অনেক ভালো লাগার একটা জায়গা। সো আমরা যেমনটা দেখেছি যে তুমি মৌ আপুর কথা বললে, যে মৌ আপু কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো হয় বা স্টেজ পারফর্ম যখন তাকে করতে হয়, সেই পারফরমেন্সগুলোতে কিন্তু তাকেও আমরা দেখি একদম ওয়েস্টার্নাইজড হয়ে তারপরে আসছে। সো আমরা শখকে বেশি বেশি করে পাবো, এটাই হচ্ছে প্রত্যাশা। বিকজ অনেকেই জানে যে ও আচ্ছা, ওরা তো ক্লাসিক্যাল ডান্সার, এদেরকে দিয়ে বোধহয় এটা হবে না। সেই ধারণাগুলো ভাঙবে যদি একটু বেশি বেশি করে কন্টেন্ট ক্রিয়েট করো এবং আমাদের জন্য সেগুলো আপলোড করো। আমাকে নিয়ে মানুষরা যেটা কনফিউজড হয়, পিপল ডোন্ট নো অ্যাকচুয়ালি আই এম আ ক্লাসিক্যাল ডান্সার। কারণ তারা আমাকে আসলে মডেল অভিনেত্রী অ্যান্ড যেটা হয় যে অ্যাওয়ার্ড শোজগুলোতে পারফর্ম করা হয় ওইভাবেই আমাকে দেখেছে। বাট আমার বেসটা যে এত স্ট্রং, এটা আসলে যেটা হয় ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল যখন আমাদের হয় শিল্পকলা একাডেমিতে, যখন বিভিন্ন দেশ বিদেশ থেকে ডান্সাররা আসে আমাদের সাথে পার্টিসিপেট করে, তখন আসলে ওই সময়টায় যারা থাকে দে নো। রাইট। প্রথম ওয়েব ফিল্ম ত্রিভুজে নমিনেটেড হলে এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলে, অভিজ্ঞতাটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে ফার্স্ট অফ অল যে ওটিটিতে আমার ফার্স্ট ডেবিউ, আমি এক্সপেক্ট করিনি যে আমি অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করে ফেলবো। বাট আই এম ব্লেসড যে আমার জুরি বোর্ডে যারা ছিল তারা মনে করেছে যে না, আমি এটা ডিজার্ভ করি। অ্যান্ড আবারও আমি ত্রিভুজের জন্য নমিনেটেড আছি, মেরিল প্রথম আলোর জন্য। হোপ ফর দ্য বেস্ট। সবাই যদি আমাকে ভোট দেয় অ্যান্ড আমার জুরির যে জাজরা আছে সবাই যদি মনে করে যে না আমি কেপেবল, ইনশাল্লাহ এটাও চলে আসবে। শুভকামনা থাকবে অনেক। যেহেতু ওয়েব ফিল্ম করছো, ওটিটিতে নিয়মিত কাজ করছো কিনা, নতুন কোনো কাজ আসছে কিনা? দুটো ওটিটির করার জন্য আসলে কথা হচ্ছে। গল্প নিয়ে সবকিছু মিলে যদি ঠিকঠাক থেকে যায় তাহলে করা হয়ে যাবে। আর তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে এছাড়া আমি নতুন কি কাজ করছি, তাহলে আমি বলবো যে একটা বিজ্ঞাপন করা হবে দেশের বাইরে। সো ওটার সব প্ল্যান সবকিছু সেট করা, জাস্ট আমাদের ফ্লাই করাটার জন্য আমরা ওয়েট করছি। ওকে, কোথায় হবে এটা বলা যাবে না, এটা সিক্রেট। হ্যাঁ, এটা বলতে পারো, আমরা পিছু পিছু চলে যেতে পারি টিকিটটা কেটে। ওকে, চলো। আচ্ছা, আর এছাড়া আমার দুটো ধারাবাহিক যাচ্ছে, একটা অদ্ভুত পরিবার যেটা ইমরাউল রাফাতের, আর একটা কায়সার আহমেদের অচিনপুর। এই দুটো ধারাবাহিক যাচ্ছে। ভ্যালেন্টাইনের জন্য একটা নাটক করা হচ্ছে। আমি একটাই নাটক করছি ভ্যালেন্টাইনের জন্য, অনেক বেশি না। তো আনিকা কবির শখকে দেখতে হলে ওই একটা নাটকের দিকে কিন্তু চোখ রাখতে হবে সবাইকে। আর এছাড়া বেশ কিছু ঈদের 1 ঘন্টা নাটকের, তার মানে বেশ ব্যস্ততা আছে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন আছে, পহেলা ফাল্গুন আছে, তারপরে ঈদ চলে আসবে। উইদিন 3-4 মান্থের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। রোজার ভেতর যেটা হয়, রোজার ভেতর আমাদের প্রচুর ফটোশুটের কাজ থাকে। রাইট। বিভিন্ন মানে ফ্যাশন হাউসগুলার, তারপর বিভিন্ন চ্যানেল থেকে ইনভিটেশন থাকে। এখন আবার যেটা হয় যে অনেক তোমার কি বলে শপ ওপেন করা হয়,
নতুন নতুন, অথবা দেখা যায় যে অনেক বেশি ব্রাইডাল মেকআপ অথবা মেকওভার বেস করে অনেক শুট করা হয়, মানে ঈদকে কেন্দ্র করে যে অনেক কোনো অনেক ধরনের অনেক অনেক কাজ থাকে আসলে। তো ওই আচ্ছা, কাজগুলো সব পড়ে যায় রোজার টাইমটায়। মেকআপ নিয়ে যেহেতু কথা হচ্ছেই, আমি প্রথমে একটু স্কিন টোনের ব্যাপারে আসি। শখের স্কিন টোন নিয়ে একটা বিষয় রয়েছে যে যখন তুমি কাজ করা শুরু করো, অনেকেই বলতো যে তোমার গায়ের কালারের জন্য মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তোমাকে তৈরি করতে আমাদের যারা মেকআপ আর্টিস্ট থাকতেন তাদের খুব কষ্ট হতো এবং বলতো যে অনেক সময় তোমার কো আর্টিস্টের সাথে তোমাকে ম্যাচ করানো অনেক টাফ হয়ে যেত, লাইটস অ্যান্ড এভরিথিং। এই বিড়ম্বনার গল্পটা একটু বলো যে কেন এরকম হতো, এখনো কি সেই সৌন্দর্যটা ধরে রাখতে পেরেছো কিনা? সৌন্দর্য ধরে রাখতে পেরেছি কিনা সেটা স্কিন কালার, স্কিন কালার আচ্ছা স্কিন কালার নিয়ে বলবো যে আমি অনেক বেশি ফেয়ার, মানে ন্যাচারালি মেকআপ ছাড়া। সো যেটার কারণে তো ডেফিনেটলি প্রবলেম হয়। ক্যামেরাতে যেটা হয় যে তোমার স্কিন যত ডার্ক থাকবে মেকআপের পর তুমি দেখতে তত বেশি ওয়াও তোমাকে লাগবে, বাট তুমি যত ফেয়ার হবে, এটা আমাদের দেশেরই একটা মানুষের ভুল আন্ডারস্ট্যান্ডিং, মনে করে যে ফেয়ার থাকলে হয়তো দেখতে অনেক ভালো লাগে ক্যামেরায়। না, পার্সোনালি দেখতে ভালো লাগলেও খালি চোখে ক্যামেরায় দেখতে খুব বাজে লাগে। যেমন এটা আমার ডিসঅ্যাডভান্টেজ, আমি মাস্ট বলবো যে আমি ফেয়ারের কারণে আমাকে ক্যামেরায় একটু মেকআপ করলে মনে হয় আমি অনেক মেকআপ করা, অনেক বেশি হোয়াইট, অনেক বেশি হোয়াইট মনে হয় যে অনেক বেশি চকি মেকআপ করি, টোন ডাউন করলেও অনেক বেশি হেভি ফেস হয়ে থাকে এরকম। আর বেশি ফেয়ার হলে কিন্তু ক্যামেরাতে একটু মোটাও লাগে। ওকে, হ্যাঁ। সো আর নর্মালি আমরা বাস্তবে যা তার থেকে বেশি 10 পাউন্ড কিন্তু এমনিতেই ক্যামেরাতে মোটা লাগে, তার থেকেও আরো মোটা লাগে। সো ফার্স্টের দিকে তো এটা একটা প্রবলেম হতোই। ফার্স্টের দিকে দেখা যেত নাটকে, যেমন ফামি ভাইয়ার সাথে আমি যখন কাজ করেছি, রেদওয়ান রনি ভাইয়ের সাথে যখন আমি কাজ করেছি, ওই টাইমটা ফামি ভাই আমাকে বকা দিয়ে বলতো, আই শখের গালের মধ্যে মেকআপ আছে কিনা ঘষা দিয়ে দেখ, না হলে ওকে বাথরুমে নিয়ে যে মুখ ধোয়া, এরকম বলতো যে কোনো মেকআপ করা যাবে না, একদম নো মেকআপে, যে 50-50 FNF এইগুলোতে কিন্তু একদম নো মেকআপে আমাদের কাজ করা হয়েছে আমার। আর এখন আসলে সময়ের সাথে লাইট, ক্যামেরা সবকিছু টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন আসলে মেকআপ না করতে চাইলেও সবারই একটুখানি মেকআপ করতে হয়। আর কাজ করতে করতে তো আসলে স্কিন ওভাবে মেইনটেইন করা যায় না। আমার মনে হয় আগে থেকে আমি রোদে লাইটে পুরো একটু টোন ডাউন, এটা বোধহয় আমার এক্সপেরিয়েন্স যে আগে চাইতে টোন ডাউন হয়েছে। বিকজ আমি প্রিভিয়াস লাইফে মানে যতটা দেখেছি তার এখন তুমি কালো হয়েছে ব্যাপারটা তা না, বাট টোন ডাউন। আই রিয়েলি ডোন্ট মাইন্ড। আমি এখন পার্সোনালি নিজেও একটু টোন ডাউন করি, আমার কাছে টোন ডাউনটাই ভালো লাগে। ওই যে অভিজ্ঞতা, বিকজ অনেক অভিজ্ঞতা তো তোমাকে নিতে হয়েছে যে স্ক্রিনের সামনে অনলাইন যখন তুমি লাইটের সামনে যাচ্ছ তখন অনেক বেশি ফ্ল্যাশি লাগে। সো এটা একটা তখন খালি চোখে দেখতে ভালো লাগবে যে হ্যাঁ অনেক ফ্ল্যাশি সুন্দর। আমরা যারা ডার্ক টোনের আছি তারা কিন্তু খুব আফসোস করি যে আমার গায়ের রংটা যদি এরকম হতো, আমার নাকটা যদি, আমার নাকটা যদি ডার্ক টোন। আপু কি বলছো তুমি এগুলো? আই এম রিয়েলি ডার্ক টোন। নো ইউ আর নট। আমার তো অলওয়েজ শখের নাক দেখলে মনে হতো ইস নাকটা যদি এতটা শার্প আমার হতো, কখনোই নাককে কন্ট্রোলিং করা লাগতো না। আমার তো নাক শার্পের পরেও আমাদের মনে হয় সবারই একটু কন্ট্রোল করা লাগে। এটা আসলে মেকআপের একটা পার্ট, ক্যামেরা আর মেকআপের একটা পার্ট। রাইট। আচ্ছা, শখের শখ কি এটা যদি জানতে চাই? আমি তো নিজেই একটা শখ। কি ভালো লাগে তোমার? রান্না করতে, বই পড়তে, গান শুনতে, নাচতে, ঘুরে বেড়াতে, কোনটা? আমার শখ, আমার ট্রাভেলিং অনেক পছন্দ। ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস এক্সপ্লোর করা, ওই বিভিন্ন বিভিন্ন প্লেসের আসলে ট্রেডিশন কি, কোনটা ভালো কোনটা খারাপ, ফুড থেকে শুরু করে সব কিছু এগুলো এক্সপ্লোর করা আমার এটা একটা হবি। আর এছাড়া আমি অনেক ফুডি, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ট্রাই করতে অনেক ভালো লাগে, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে অ্যান্ড বিক্রমপুরের মেয়ে। আর আর কি, হ্যাঁ এই তো আমাদের বিক্রমপুরে পিঠা পায়েস এগুলো খুব মজার হয়। নট অনলি পিঠা পায়েস, বিক্রমপুরের সব খাবারই অনেক মজা। আমি বলবো যে বিক্রমপুরের মানুষরা যেমন অতিথি আপ্যায়ন করতে পারে তেমন অনেক ভালো রান্না করতে পারে। একদম, মানে ওইটা টেস্টই আলাদা। হ্যাঁ, এটা আমাদের লাইক বিক্রমপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এই সাইডের মানুষের খাবারের টেস্ট যা হয় এটা অন্য কেউ টেস্ট না করলে বুঝবে না। আমরা খুবই রাইট, এন্ড আমরা খুবই অতিথি পরায়ণ, এটাও সত্য কথা।
এবারে বলো, তুমি তো দেশের বাইরে প্রচুর গিয়েছো, বিকজ তোমার বেশ কিছু বিজ্ঞাপনের শুটিংও দেশের বাইরে হয়েছিল। ওভারঅল আমরা যখন দেখি যে দেশের বাইরে যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট করতে হয়, কিন্তু নায়িকা দেখা যায় খুবই অল্প কাপড় চোপড় পরতে হয় বিকজ অফ কস্টিউম অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলিয়ে শীতের কাপড় তো পরা পসিবল হয় না। বাট ওই জায়গাতে তোমার কো আর্টিস্ট যে নায়ক ভূমিকায় রয়েছে সে কিন্তু ঠিকই অনেক সুটেড বুটেড অর লাইক ব্লেজার পরে, আর নায়িকারা যেটা হয় যে স্লিভলেস ব্লাউজ পরে একটা জর্জেটের বা শিফনের শাড়ি পরে খুব ঢং ঢং করে শর্ট দিচ্ছে, কিন্তু শর্ট দেওয়া সে ফ্রিজ হয়ে যাচ্ছে একদম। সো এরকম অভিজ্ঞতা তো তোমার লাইফে নিশ্চয়ই আছে। এই যে লাস্ট ইয়ারে আমার ত্রিভুজে শুট করার সময় এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দেশের বাইরে বাদ দিলাম, আমার দেশেই এরকম হয়েছে। জানুয়ারিতে ত্রিভুজে শুট করার সময় এত বেশি ঠান্ডা ছিল, অ্যান্ড আমার বাসাটা দেখানো হয়েছে একটা রিসর্টে। আমরা শুট করেছি আসলে। ওই রিসর্টটা আসলে এত ঠান্ডা ছিল, মানে মানে দিনের বেলা অলমোস্ট তোমার দুপুরের পর থেকে ওই রিসর্টটার ভিতরে এত কুয়াশা ঢুকতো, অ্যান্ড আমাদের যখন ভিতরে ইনডোরে কোনো শট দেওয়া লাগতো তখন কুয়াশা বের করে পুরা মানে ডুপ্লেক্স বাসা থেকে কুয়াশা বের করে তারপর আমাদের সিন করা হতো এরকম। ও মাই গড, মানে একটু আউট অফ ঢাকার দিকে শুটিং ছিল। একটু আউট অফ ঢাকার দিকে শুট ছিল, অ্যান্ড ওখানে দেখা গিয়েছে যে জয় ভাইয়া ছিল আমার সাথে, আমার কোয়ার্টার্স। জয় ভাই সুন্দর সুটেড বুটেড বা একটা ভারী গেঞ্জি পরে সে শর্ট দিচ্ছে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে খুবই রেগুলার ওয়্যারের একটা লাইক সামারের একটা ট্রাউজার এন্ড একটা শার্ট পরে আমি শর্ট দিচ্ছি, এন্ড ওই অবস্থায় আমার ডিরেক্টর আই ডোন্ট নো আমাকে ভয় দেখানোর জন্য কিনা প্ল্যান করেছে যে আমাকে একটা শর্ট দিতে হবে যে সুইমিং পুলের মধ্যে আমি অর্ধেক হাত হেলিয়ে এরকম শুয়ে আছি, আমার খুবই মন খারাপ, এন্ড পানিতে হাতটা ভাসছে এরকম। ওটা শুনে আমি জাস্ট সুইমিং পুলের দিকে তাকালাম, এন্ড তাকিয়ে দেখছি যে সুইমিং পুল তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য, বাইরে এত ঠান্ডা, ওখানে হিটার দিয়েও কি, ওখানে যদি গরম পানির মধ্যে আমাকে মানে চুবায় রাখে তাহলেও আমি মারা যাবো ঠান্ডায়। হ্যাঁ, পরে আসলে ওই শটটা নেওয়া হয়নি। মানে এরকম অনেক হ্যাঁ, থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর যে আমাকে একটু মায়া করেছে সে। এরকম আসলে আমাদের রেগুলারই হয়, শুধু ঠান্ডা কেন, আমাদের আমার বাংলা লিঙ্কেরই একটা এক্সপিরিয়েন্স বলবো। বাংলা লিঙ্কের পাপেট ডান্সের যেই একটা বিজ্ঞাপন ছিল যে আমি আর সারিকা পাপেট ডান্স করছিলাম, ওটার সময় এত গরম ছিল, এত বেশি গরম ছিল যে আমরা হাই হিলস পরা ছিলাম, তো আমাদের হিলস হচ্ছে কি পিচের মধ্যে গেঁথে যাচ্ছিল গরমে। তো ওই অবস্থায় আমরা কিন্তু আসলে শুট করেছি যে এমনও হয়েছে যে আমার ওই টাইমে আমি তো এমনিই তখন স্কিনি, তার মধ্যে আমার প্রেসার ফল হচ্ছে, আমি চকলেট খেয়ে খেয়ে কাজ করতেছি, গরম মানে ওয়াটারমেলন জুস, ঠান্ডা পানি কিছুই, স্যালাইন কিছুই কাজ করছে না, বাট সামহাও আমাদের টানা 5 দিন শুট শেষ করে আমাদের একটা টিভিসি শেষ করতে হয়েছে। সো এরকম আসলে আমাদের রেগুলারই করা লাগে, নট অনলি টিভিসি, নাটক সব। আমরা যখন আসলে স্ক্রিনে দেখি কাজটা তখন মনে হয় ওয়াও কি ফ্ললেস, ঠিক আছে সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু এটা বিহাইন্ড দ্য সিনে যে আমাদের উপর দিয়ে কি যায় এটা আসলে আনবিলিভেবল। অ্যান্ড ওই সিচুয়েশনটাকে ট্যাকেল দেয়া প্লাস পুরো টিমটা যেন আমার কারণে সাফার না করে, এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আমাদের নট অনলি দ্যাট আপু, ইউ নো আমাদের যখন ঈদের সময় যখন নাটকগুলো হয়, ওই নাটকগুলোতে এত ব্যাক টু ব্যাক আমাদের নাটকের স্কেডিউল দেওয়া থাকে, দেখা যায় যে আমরা দুদিন অন্য একটা ডিরেক্টরের সেটে কাজ করছি, পরের দিন আবার নতুন আরেকটা ডিরেক্টরের সেটে কাজ করব, 2 দিনের মধ্যে একটা নাটক নামাতে হবে, দেখা গিয়েছে সকাল 10টা থেকে কল টাইম, সারা রাত আমরা শুটিং করছি 2 দিন, মানে 4 দিনের কাজ 2 দিনে নামানো হচ্ছে। অ্যান্ড পরের দিন সকালবেলা আবারও যখন আমি অন্য আরেকটা ডিরেক্টরের সেটে যাচ্ছি, আমার পুরো নাটকের নতুন করে কাপড় প্যাক করতে হচ্ছে, নতুন মানে ক্যারেক্টার মেন্টালি আমার মাথায় নিতে হচ্ছে, নতুন করে একটা ক্যারেক্টার, রেস্ট তো হচ্ছেই না, এন্ড ওখানে যাওয়ার পরে আবার নতুন করে একটা যুদ্ধ। আমার কাছে তো যারা অভিনয় করে মানে তাদেরকে দেখে মনে হয় দে আর লাইক লেজেন্ড, ঠিক আছে। আমি অভিনয়ের ক্যারিয়ার থেকে বোধহয় দূরে সরে এসেছি এই ভয়ে, যে বিকজ ব্যাক টু ব্যাক শিডিউল দেওয়া থাকে, নিজেকে সময় দেয়া এবং নিজেকে প্রিপেয়ার করার সময় থাকে না। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো যে আই রিয়েলি ফিল ভেরি স্যাড যে আমাদের সবার জন্য, যে আমরা যারা আর্টিস্ট সবাই যারা এত কষ্ট করে কাজ করি, এখন মানুষ এত বেশি জাজমেন্টাল,
they actually don't know what we are going through, right? আমরা কিসের উপর দিয়ে যাচ্ছি একজন বা আর্টিস্টের পাশাপাশি সে যে একজন মানুষ, তার ব্যক্তিগত হ্যাঁ, জীবন, মানে মানসিক ব্যক্তিগত জিনিস আমি পরিস্থিতি। বাদই দেই, আমরা যে কাজটা করতেছি, কাজটা করার সময় আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমরা কতটুকু হার্ড ওয়ার্ক করছি বা কোন সিচুয়েশনে করছি, তারা কিন্তু জিনিসটা ফেস করছে না। একদমই না। এখন তারা এত বেশি জাজমেন্টাল, একদিক দিয়ে ভালো, তারা আমাদের ভুল ধরিয়ে দেয়, বাট আরেক দিক দিয়ে আরেকটা জিনিস কষ্ট লাগে। আমি বলবো কষ্ট লাগে, কারণ কি, এটা আমার ক্ষেত্রে না, এটা আমি সবার ক্ষেত্রে বলছি, ইন জেনারেল। আমরা তো তাদের জন্যই কাজ করি, রাইট? সো তারা যখন আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেবে, এটা আমরা যেমন পজিটিভলি নিব, কিন্তু যখন বাজেভাবে আমাদের কষ্টটাকে নেগলেক্ট করে কথা বলবে, তখন কিন্তু খারাপ লাগে যে আমরা কাদের জন্য কাজ করছি। Right. ডেফিনেটলি আমাদের জন্য না, এত কষ্ট করার আমাদের কোনো দরকার নেই। আমার মনে হয় যে আমরা সবাই মোটামুটি ভালো ফ্যামিলি থেকে বিলং করি, সো কাজটা না করলে কিছু আসবে যাবে না, বাট তাদের জন্যই তো আজকে আমরা, আমাদের জন্যই তো তারা এন্টারটেইন হয়, রাইট? সো আমার কাছে মনে হয় যে জাজমেন্টাল না হয়ে সুন্দরভাবে সবকিছু মেইনটেইন করাটা বেটার। পজিটিভলি দেখা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা, সারিকা প্রসঙ্গ আসলো। সারিকা এবং শখ, আমরা তো সাধারণত দেখি হচ্ছে ছেলে মেয়ের জুটি হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার না, ছিল। আমাদের ক্ষেত্রে কেন, মেয়ে মেয়ে অনেক জুটি হয় আমাদের তার মধ্যে ওই সিনিয়রদের। সময়টাতে তোমাদের জুটিটা কিন্তু সবার নজর কেড়েছিল, এবং তোমরা খুব ভালো ফ্রেন্ডও ছিলে। সিসিএল এ যে দেখলাম যে দুজনের আবার অনেকদিন পরে দেখা হয়েছে, খুব আড্ডা দিচ্ছিলে, গল্প করছিলে। তো এই বন্ডিংটা আসলে এখনো কি রয়েছে আগের মতোই? আর ডেফিনেটলি আমি তো বলবো আগের থেকে আমাদের বন্ডিং এখন আরো অনেক ভালো। যদিও ওর সাথে আমার ওইভাবে দেখা হয় না, বাট যতটুকু দেখা হয়, লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছে সিজেভির একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে। ওখানে যেও ও আমাকে খুঁজছিল, আমি সারিকাকে খুঁজছিলাম, দুজন, আমাদের দুজনেরই পারফরমেন্স ছিল। আমরা দুজন আমার পারফরমেন্স শেষ করে আমি অনেকক্ষণ সারিকার সাথে গল্প করলাম। সারিকা আবার পারফরমেন্সে যাওয়ার আগে বলছে, প্লিজ বেব তুমি কিন্তু আমার পারফরমেন্স দেখে যাবে। মানে জিনিসগুলো হয় না, ও যেমন ওর বেবিকে নিয়ে এসেছিল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখন আরো আগে থেকে অনেক ভালো। মানে যেটা হয় যে কাজের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের ওর পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি আমার পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে গেছি, বাট আমাদের ওভার দ্য ফোন কথা হয়। সেই বন্ধুত্বটা আসলে এখনো রয়ে আছে। গেছে। একটু ভাইরাল টপিকে কথা বলতে চাই। রিসেন্টলি God. আমরা দেখছি সবাই ভাইরাল হতে চায়, মানে কোনো একটা কিছু করে ভাইরাল হতে পারলে সবাই বোধহয় মনে করে যে এতে বোধহয় নিজের কাটতিটা বেড়ে গেল, আমাকে সবাই চিনবে, জানবে, ভিউ অ্যান্ড ফলোয়ার্স বেড়ে যাবে। এটা আসলে তুমি কতটা মানে নিজে থেকে পজিটিভলি দেখো? ভাইরাল হলে তো যে কোনোভাবেই হওয়া যায় আপু, ভাইরাল হওয়াটা নেসেসারি না। নেসেসারি হচ্ছে গিয়ে তুমি কি কাজের মধ্যে দিয়ে তোমার নিজেকে পরিচিত করছো সবার কাছে, তোমার কাজটাই তোমার পরিচয়। তুমি আজকে একটা মানুষকে স্ল্যাপ দিয়েও আসলে ভাইরাল হয়ে যেতে পারবে, রাইট? বাট এটা আসলে কতটুকু নেগেটিভ ওয়ার্কটা একটু বেশি হয়। আর এটা ভাইরালের ব্যাপারটা না আসলে ফ্লো, মানে সবকিছুর একটা ফ্লো থাকে না, এটা এখন আসলে একটা সময় যাচ্ছে ভাইরাল হওয়ার, এটা যেমন যাচ্ছে ওরকম খুব তাড়াতাড়ি পড়েও যাবে। আমার কাছে মনে হয় একটা মানুষের পরিচিতি, তার আইডেন্টিটি তার কাজের মাধ্যমে হওয়া উচিত, অ্যান্ড তার কাজটা খুব ভালো কিছু হওয়া উচিত। সো ভাইরালের পেছনে আসলে আমরা না ছুটি, ভাইরালটা আসলে লং লাস্টিং কিছু না, এটা আসলে খুবই টেম্পোরারি। আমরা যদি মানে সম্মানের সাথে, থাকে না যে অনেক দিন মানুষের মনে দাগ কেটে রাখতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, সম্মানিত ব্যক্তি হিসেবে থাকতে চাই, তাহলে ভাইরালের পিছনে ছোটা একদম ঠিক না। ভাইরাল বুস্টিং এগুলো আমার একদম পছন্দ না। এই যে বুস্টিং এর কথাটা যে বললে, আমরা সাধারণত দেখি যে কোন আর্টিস্ট ভালো কাজ করছে, কিন্তু মানুষ এখন জনপ্রিয়তার বিচার করে তার ফলোয়ার্স কত, তার কত ভিউ আছে সে অনুযায়ী। এটা আসলে তোমার কেমন লাগে যে এই যে দীর্ঘদিনের একটা ক্যারিয়ার, তোমার এই পাথটাকে তুমি যেভাবে করে এগিয়ে নিয়ে গেছো, হঠাৎ করে একজন আসলো, সোশ্যাল মিডিয়াতে অনেক তার ভিউ হয়ে গেল, অনেক বেশি তার ফলোয়ার্স হয়ে গেল, মেবি সেটা বুস্ট করেও হতে পারে, ঠিক আছে, আমরা কিন্তু সেটা জানি না, কিন্তু আমরা দেখি সংখ্যাটা। সো এটাকে তুমি আসলে কিভাবে দেখো? কেন এই প্রথাটা চলে আসলো হঠাৎ করে? এটাকে আমি আসলে কোনোভাবেই দেখি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। মোশাররফ করিমকে কে না চেনে, সে অনেক বড় একটা সেলিব্রিটি। তুমি যদি আপু দেখো মোশাররফ ভাইয়ার একটা ইউটিউবের চ্যানেলে বা তার পেজে, তার যতটুকু ফলোয়ার আছে তার থেকে একটা নর্মাল মানুষের পেজে বা একটা
চ্যানেলে তার থেকে অনেক বেশি ফলোয়ার আছে, তাহলে কি মোশাররফ করিম কোনো অ্যাঙ্গেল থেকে কম বড় সেলিব্রিটি? তাকে কে না চিনে তুমি বলো? রাইট। রাস্তায় বের হলে আমি বলবো যে তাকে একজন রিকশাওয়ালা মামা থেকে শুরু করে এভরিওয়ান নোজ হু ইজ মোশাররফ করিম, রাইট? সো এটা নিয়ে আমি আর কি বলবো এই এক্সাম্পলের পরে? রাইট, খুবই সিম্পলি তুমি কিন্তু আনসারটা দিয়ে দিয়েছো। হ্যাঁ। সো যারা অ্যাকচুয়ালি ভিউ অ্যান্ড ফলোয়ার্স দেখে শুধুমাত্র আর্টিস্টের অবস্থান বিচার করেন, তাদের জন্য এটা একটা গ্রেট এক্সাম্পল। এক্স্যাক্টলি। আর হয় কি যে ভিউ মানে ফলোয়ার বুস্ট করে বাড়ানো বা সাবস্ক্রিপশন বাড়ানো, বা আমি আজকে টিকটকে আমার এতগুলো ফলোয়ার আছে বা পেজে আমার এতগুলো ফলোয়ার আছে, এটা দেখে আমি যখন কোনো সাপোজ আমি আমার কাজিনকে বা আমি একটা ক্লায়েন্টকে এক্সাম্পল দিলাম যে আচ্ছা তুমি অমুককে চেনো, সরি কি আল্লাহ তুমি চেনো না, ওর তো এরকম পেজে এতগুলো ফলোয়ার আছে, বাট ওকে চেনানোর জন্য আমার আরো অনেকগুলো ওর কাজের এক্সাম্পল দিতে হচ্ছে। এটার থেকে বেটার না যে আমি এমন কিছু কাজ করি যেটাতে আমাকে এক নিমিষেই মানুষ আমার চিনবে, কাজটাই আমার এক্সাম্পল, আমার কাজটাই আমার আইডেন্টিটি হয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। সো আমার কাছে যেটা মনে হয় যে মানুষ ভালো কিছু করলে ভালো ফিডব্যাক পায়, এটা আমার কাছে না, এটা অনেক বড় জ্ঞানী গুণী ব্যক্তিদের কথা, এন্ড এটা আসলেই ট্রু। অবশ্যই, এবং ভালো কাজই আপনাকে টিকিয়ে রাখবে, আপনার Exactly. ক্যারিয়ার কখনোই আসলে ফুল স্টপে আসবে যাবে না, না। ঠিক আছে? যে একেবারে শেষের দিকে রয়েছি, এবারে কিছু ঝটপট প্রশ্ন করব, অর্থাৎ র্যাপিড ফায়ার, তুমি খুব ঝটপট আমাকে উত্তর দিবে। ওকে। সোশ্যাল মিডিয়ায় কত সময় কাটাও? খুবই কম, আমি খুবই মানে ইরেগুলার সোশ্যাল মিডিয়াতে। ওকে। জীবনের সেরা উপহার? আলিফ। কোন বিষয় তোমাকে খুব বেশি রাগিয়ে দেয়, মিথ্যা বলা ছাড়া, যেটা তুমি এর আগে বলেছো? টাইম মেনটেন না করা। ওকে। সিঙ্গেল লাইফ পছন্দ নাকি কমিটেড? কমিটেড। নিজেকে এক কথায় যদি ডিসক্রাইব করতে বলা হয় তাহলে কি বলবে? সিম্পল হিউম্যান বিং, অনেস্ট। ওকে। একটা গান যেটা তুমি চলতে ফিরতে, কাজ করতে, রান্না করতে সবসময় ঘুরপাক খায়? গান। রিসেন্টলি আমার ফেভারিট সং ব্রুনো মার্সের একটা সং। ওকে। জীবনে তোমার দেখা সেরা সিনেমা? সেরা সিনেমা, ও এটা অনেক ডিফিকাল্ট, আমি এত মুভি দেখি আসলে। জাপানিজ ওয়াইফ। ওকে, এটা আমি দেখে নিব। কেন সেরা সেটা দেখতে হবে। এবারে বলো, কাকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ করো? আমি গসিপ করি না, একদমই না? না, আই ডোন্ট লাইক গসিপ। আসলে আমার গসিপ শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। দ্যাটস গ্রেট। মানে এখনকার সময় গসিপটাও আসলে একটা ট্রেন্ড হয়ে গেছে। আই রিয়েলি হেট দিস থিং। এটা অলওয়েজ, মানে আমি যদি কখনো দেখি আমার পাশেও কেউ গসিপ করছে, আমি উঠে চলে যাই, আমার কাছে একদম পছন্দ না, কারণ আমি থাকলেই আমার ওখানে পার্টিসিপেট করতে হবে। সো ইটস ট্রু। এবারে বলো, কাকে দেখে হিংসা হয় যে আমি যদি তার মতো হতাম? হিংসা হয় না, একদমই না? হলিউড বলিউড কোনো তারকা? না, আলহামদুলিল্লাহ এত সুন্দর। আমি হ্যাপি, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। সুন্দর অসুন্দরের কথা না, মানে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে যা দিয়েছে আই এম হ্যাপি। বর্তমানে শাকিব খান ছাড়া কোন হিরোর কাজ সবচেয়ে বেশি ভালো লাগে? সিনেমা সবার কাজই ভালো লাগে। এটা কিন্তু খুবই মানে কি বলবো, না, এখন সবাই ভালো কাজ করছে, না, সিয়াম ভালো কাজ তারপরেও একজন করছে, আছে না যে একে নায়ক হিসেবেও ভালো লাগে, এর কাজও খুব ভালো লাগে। সবাই ভালো কাজ করছে। ওকে। এবারে বলো, তোমার 3টা মন্দ অভ্যাস? খারাপ অভ্যাস, আমি ভীষণ ফুডি, আমি অনেক শপোহলিক, আর আমি একটু ঘুম পছন্দ করি। ঘুমটা একটু বেশি পছন্দ করি। আচ্ছা, প্রিয় কো আর্টিস্ট? দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট, এভরিওয়ান। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে না, এটা আমি নিজেও জানি। এবারে আমি 3জন নায়কের নাম তোমাকে বলবো এবং 3জন নায়িকার নাম বলবো, তাদেরকে তুমি পরামর্শও দিতে পারো, আবার প্রশংসাও করতে পারো, ঠিক আছে? সো প্রথম যার নাম আসবে, পরিমণি। অসম্ভব সুন্দরী। ওকে।
প্রশংসা এটা। বুবলি, ডেডিকেটেড। নুসরাত ফারিয়া, এনার্জেটিক। ওকে, সবগুলোই প্রশংসা ছিল। এবারে 3 জন নায়কের নাম বলছি। শাহরিয়ার নাজিম জয়, যার সাথে অলরেডি তোমার কাজ করার অভিজ্ঞতা আছে। ভেরি গুড অ্যাক্টর। অনন্ত জলিল, নাইস হিউম্যান বিং। অ্যান্ড শরীফুল রাজ, ভেরি গুড অ্যাক্টর। ওকে, সো সবার ক্ষেত্রেই শখ প্রশংসা প্রশংসা। করলো। তার মানে বোঝা যাচ্ছে শখ খুবই পজিটিভ একজন পার্সন, যিনি Yes, আসলে I am. পজিটিভলি ভাবতে এবং বলতে পছন্দ করেন। অ্যান্ড ডেফিনেটলি আমরা এই পজিটিভ শখকে এর আগেও দেখেছি, এখনও দেখছি, এই জন্য ভালো লাগছে। অ্যান্ড নতুন বছর শুরু হয়ে গেছে শখ, তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ আপু, তোমাকে And- অনেক অনেক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। থ্যাংক ইউ। এবং যেহেতু নতুনভাবে নমিনেটেড হয়েছো, ত্রিভুজের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা চাই থ্যাংক ইউ, ভোট মাস্ট। ডেফিনেটলি খুব ভালো থাকো এবং দেখা হবে আবারও বাংলা টিভির আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাংলা টিভিকে ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আড্ডায় কেটে গেল আমাদের অল টাইম ব্রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানের আজকের সময়। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। বিদায়ের পর একটা কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ ভাববেন, তাহলে লাইফটা অনেক বেশি পজিটিভলি আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর যেহেতু আমরা আজকের মতো শেষ করছি, আবারও কথা দিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে ফিরে আসবো আপনাদের পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে আড্ডা হবে তার সাথে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।